কি যে বলো মা, আমি কান্না করব কেন? রাতে ঘুম হয়নি তাই চোখ লাল। তুই অনেক বড় হয়ে গেছিস রে বাবা, তাই মায়ের কাছে মিথ্যা বলছস, তাই না? আমি আর কিছু বলতে পারলাম না, আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম আর সব খুলে বললাম। আর এটা বললাম আজকে ফারিয়ার বিয়ে। তখন আম্মু বলল, বাবারে, আমি তোকে আগেই বলেছিলাম বড়লোক মেয়েদের থেকে একটু দূরে দূরে থাকবি, কারণ তারা ভালোবাসতে জানে না। তারা শুধু পারে গরিব ছেলেদের মন নিয়ে খেলা করতে। তুই কান্না করিস না বাবা, আল্লাহ তোর জন্য এর থেকে ভালো কাউকে রাখছে। আমি আর কিছু বললাম না, রুমে চলে আসলাম। আজকে শুক্রবার, তাই গোসল করে নামাজ পড়তে গেলাম। মোনাজাতে আল্লাহর কাছে বলতে থাকলাম, আল্লাহ তুমি তো এই সব কিছুর মালিক, তুমি চাইলে সব পারো। আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাওয়ার নাই, তুমি আমার প্রিয় মানুষটাকে আমার করে দাও না। তুমি তো চাইলেই সব পারো আল্লাহ, তুমি দেও না ওরে আমার করে। জানি এখন ওরে আমার করে পাওয়াটা সম্ভব না, কিন্তু তুমি যদি চাও আল্লাহ, এটা অসম্ভব না। আল্লাহ দেও না ওরে আমার করে। এগুলো মনোজাতে বলে কান্না করতে লাগলাম। এরপর বাসায় চলে আসলাম। শুয়ে শুয়ে কান্না করতেছি, হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। আমি কলটা ধরলাম। ওই পাশ থেকে একজন বলল, তুমি কি ফারহান? কেন? আমি ফারিয়ার বাবা বলছি, তোমার বাংলা শিক্ষক। তারপর যা বলল তা শুনে তো আমি পুরাই অবাক। স্যার, হঠাৎ আপনি আমাকে কল দিলেন, আর আজকে তো ফারিয়াপুর বিয়ে। তুমি তাড়াতাড়ি তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসো, ওনাদের সাথে আমার কথা আছে, আর তোমার সাথেও কথা আছে। কিন্তু কেন স্যার? তুমি তোমার বাবা মাকে নিয়ে আসো, তারপর বলছি। স্যার, আমি যেতে পারবো না। যদি কিছু বলার থাকে আমি মাকে দিচ্ছি, আপনি মায়ের সাথে কথা বলুন। আচ্ছা, মোবাইলটা তোমার মায়ের কাছে দাও, ওনার সাথে আমি কথা বলছি। তারপর আমি মোবাইলটা আম্মুকে দিয়ে বললাম ফারিয়াপুর আব্বু কথা বলবে। এরপর আম্মু ওনার সাথে কথা বলতে থাকলো। আর আমার চিন্তা হতে লাগলো যে ফারিয়া আপু কি তার হবু জামাইকে মারার কারণে এখন কোনো গেম খেলছে, ওনার বাবার কাছে কি বানিয়ে মিথ্যা কথা বলে এখন আমার লেখাপড়া নষ্ট করবে, এসব ভাবছি। আর এমন সময় আম্মু ডাক দিল আমাকে, রেডি হয়ে নে, ফারিয়াদের বাড়িতে যাব। কেন আম্মু? ফারিয়ার বাবা বলল তোর সাথে নাকি ফারিয়াকে বিয়ে দেবে, তাই ওদের বাড়িতে এখন যেতে। কি বলছো মা, সত্যি? এমন সময় আমার মোবাইলটা আবার বেজে উঠলো। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি অনু আপু কল দিচ্ছে। কলটা ধরলাম। তখন অনু আপু বলল, ফারহান, তোমাকে একটা খবর দেওয়ার আছে। কি আপু? ফারিয়ার বয়ফ্রেন্ড শুভ অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এখন ফারিয়াকে বিয়ে করতে আসে না। শুভের বাবা ফারিয়ার বাবাকে কল দিয়ে বলছে তারা আসবে না, তাদের ছেড়ে পালিয়ে গেছে। ও, এই কথা? এই কথা শুনে ফারিয়ার আব্বু মাটিতে বসে পড়ে যে এখন ফারিয়ার কি হবে। এমন সময় বিয়ে না হলে তাকে বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে, কেউ তোকে বিয়ে করবে না। তখন আঙ্কেল কান্না করতে থাকে। আমি ওনার কাছে তোমার কথা বলেছি যে তুমি ফারিয়াকে অনেক ভালোবাসো। ফারিয়ার বাবা বলেছে তোমাকে কল দেবে। ও কল দিয়ে বলল ফারিয়া আপুদের বাড়িতে যেতে। আম্মুর কাছে বলেছে আমার আর ফারিয়ার বিয়ে দিবে। তাহলে তো ভালোই হলো, তুমি তোমার বাবা মাকে নিয়ে চলে আসো। ঠিক আছে আপু, ধন্যবাদ। এরপর আমি বাবা মাকে নিয়ে গেলাম ফারিয়াদের বাড়িতে। সেখানে গিয়ে দেখি গেটে ফারিয়ার বাবা দাঁড়িয়ে আছে। আমাদের দেখে উনি বলল, ফারহান, তুমি আমার সাথে এসো, আর আপনারা দুইজন ভিতরে যান। আমি ওনার সাথে গেলাম। উনি আমাকে পেছনের দরজা দিয়ে নিয়ে গেল ফারিয়া আপুর রুমে। আমার সামনে এখন ফারিয়া আপু বসে আছে, আর আঙ্কেল আমাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর আঙ্কেল বলল, মা ফারিয়া, শুভ তো তোর সাথে বেইমানি করছে, অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। অনুর কাছ থেকে শুনলাম ফারহান নাকি তোমাকে ভালোবাসতো, তাই আমি চাই তুমি ফারহানকে বিয়ে করো। এখন তুমি কি রাজি মা? ফারিয়া মাথা ঝুলিয়ে বলল সে রাজি। তখন স্যার বলল, চলো বাবা, তুমি আমার সাথে পাশের রুমে, তোমার জন্য সব কিছু আছে, তুমি তৈরি হয়ে এসো। আমি ওই দিকটা দেখি যেন আমার মান সম্মানটা নষ্ট না হয়। এই কথাটা বলে স্যার চলে গেল। তখন আমি বললাম, আঙ্কেল, আমি কি একবারও আপনাকে বলছি আমি ফারিয়াপুকে বিয়ে করব? আর তাকে আমি আগে ভালোবাসতাম, এখন তার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। আর আমি একটা গরিব ঘরের ছেলে, আমার সাথে কি উনার যায়? আর যেই মেয়ে আমার গালে জুতা দিয়ে বাড়ি দিতে পারে, আপনি ভাবলেন কি করে যে তাকে আমি বিয়ে করব? কি বলছো বাবা? তুমি এইসব দেখেও এখন যদি তুমি ফারিয়াকে বিয়ে না করো, আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। সেই মানুষগুলো
আমাকে সালাম দিত, সেই মানুষ আমাকে রাস্তায় দেখলে হাসবে। বাবা, তুমি দয়া করে রাজি হয়ে যাও। মাফ করবেন আঙ্কেল, আমি পারবো না এই বিয়ে করতে। আচ্ছা আঙ্কেল, যদি শুভ আসতো বিয়ে করতে তাহলে কি কোনো দিনও আমার কাছে ওনাকে বিয়ে দিতেন? আর উনি তো আমাকে ভালোবাসে না, ওনাকে আমি কেন বিয়ে করব বলেন? উনি তো এখন আমাকে আপনার সম্মান বাঁচাতে বিয়ে করবে। এমনও তো হতে পারে কয়েকদিন পর শুভ ফিরে আসলো আর তখন সে শুভকে নিয়ে পালিয়ে গেল। তখন আমার কি হবে? আমার পরিবারের সম্মানটা কোথায় যাবে? আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের একটা সম্মান আছে। স্যার, আপনি আমার শিক্ষক, আমি অবশ্যই আপনাকে সম্মান করি। এইটা উনি না হয়ে যদি অন্য কেউ হতো, আর সে যদি পৃথিবীর সব থেকে খারাপ মেয়েও হতো, তাকে আপনার কথায় আমি বিয়ে করে নিতাম। কিন্তু উনি আমার সাথে যেই ব্যবহারটা করেছে, এখন তার প্রতি থেকে আমার ভালোবাসা উঠে গেছে। বাবা, তুমি আমার সম্মানের দিকে তাকিয়ে দয়া করে বিয়েটা করে নাও। আমার ফারিয়ার প্রতি বিশ্বাস আছে, সে আর দ্বিতীয়বার এই ভুল করবে না। আমি তোমার দুইটা পায়ে পড়ি, তুমি বিয়েটা করে আমার সম্মানটা বাঁচাও বাবা। তখন ওই অনু আপুর সাথে আমার মা বাবা ফারিয়া আপুর রুমে আসলো, আর স্যারের কথা তারা শুনে ফেললো। তখন আম্মু বলল, ভাই কি করছেন আপনি? ওর পা কেন? আপনি ধরবেন? যান, আপনি বিয়ের ব্যবস্থা করবেন। ফারহান এই বিয়ে করবে, সে তৈরি হয়ে আসছে। ধন্যবাদ বিয়াইন, আপনি আমার সম্মানটা বাঁচালেন। এরপর স্যার চলে গেল। আমি মাকে উদ্দেশ্য করে বললাম, মা, তুমি তো জানো সে আমার সাথে কি করেছে, ওনাকে আমি কিভাবে বিয়ে করব? ফারিয়া যেই দিন আমার বাড়িতে প্রথম গিয়েছে ওই দিন আমার ফারিয়াকে পছন্দ হয়ে গিয়েছে, আর তুই বলছিস বিয়ে করবি না? তুই করবি না, তোর বাপ করবে। তো বাবা তো পাশে আছে, বাবার সাথে ওনাকে বিয়ে করে দাও। তবে রে শয়তান, দাঁড়া তুই। আমি গিয়ে মায়ের পিছনে দাঁড়ালাম। আব্বু বলল, এখন কেন পালিয়েছিস? আয় এদিকে আয়। আমার কাণ্ড দেখে ফারিয়া কান্না করা থেকে হেসে দিল। আম্মু গিয়ে ফারিয়াকে জড়িয়ে ধরে বলল, কিরে মা, আমার মেয়ে হয়ে আমার বাড়িতে যাবি? আমাকে তুমি মাফ করে দাও। আমি জানতাম না তোমরা এত ভালো। আর ফারহানকে আমি আগেই পছন্দ করতাম, কিন্তু হয়ে আমাকে মুখ ফুটে কখনো কিছু বলেনি। আর যখন অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়েছে তখন বলছে সে আমাকে ভালোবাসে। সেই রাগে ওকে মারছি, বিশ্বাস করো। আমি বুঝতে পারছি। এই তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, ওই রুমে গিয়ে রেডি হয়ে আয়। আম্মু, আমি সিনিয়র আপুকে বিয়ে করব না। তুই যাবি নাকি আমি জুতো খুলবো? আমি যাচ্ছি তো, ভয় দেখানো লাগে? আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। আমি চলে গেলাম অন্য রুমে। রেডি হতে গিয়ে দেখি সেখানে আমার জন্য সবকিছু তৈরি আছে। আমি সবকিছু পরে নিলাম। এরপর জামাই সেজে বাহির হইলাম। আমাকে অনু আপু, ফারিয়ার বান্ধবী ও ছোট বোনেরা এসে নিয়ে গেল বিয়ের স্টেজে। এক একজন এক এক রকমের কথা বলছে। কেউ কেউ বলছে, উস দুলা ভাই, আপনাকে যা লাগছে, ফারিয়া আপু বিয়ে না করলে আমি প্রেম করে বিয়ে করতাম। ফারিয়ার বান্ধবীরা বলতেছে, আসো আমরা এখান থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেই। আগে যদি তোমাকে দেখতাম নীল পাঞ্জাবিতে, তোমাকে এত সুন্দর লাগে, তাহলে ফারিয়া যখন তোমাকে অপমান করছে তখন ওই বিয়ে করে নিতাম। ওনাদের কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছে, কিন্তু এখানে তো হাসা যাবে না, তাহলে অন্য লোকেরা আমাকে বলদ মনে করবে আর নানা রকমের কথা বলবে যে বিয়ে করবে বলেছে হাসতেছে। যাই হোক, আমি অনেক কষ্টে হাসি চেপে রেখে বসে আছি। সত্যি আজকে অনেক ভালো লাগছে। এতক্ষণ আমার মনে যত কষ্ট ছিল সব এখন ভুলে গেছি। প্রিয় মানুষকে পাওয়ার আনন্দ কাউকে বলে বোঝানো যাবে না, শুধু আমি নিজেই বুঝতেছি আমার কতটা ভালো লাগতেছে। হয়তো আমার ভাগ্যটা অনেক ভালো, তাই তো আর এখন অন্য একজনের সাথে বিয়ে হওয়ার কথা, তার বিয়ে আমার সাথে হচ্ছে। কথায় আছে না, যার কপালে আল্লাহ যারে লিখে দিছে তার সাথে তার বিয়ে হবেই। একটু পর কাজে এসে আমাদের বিয়ে পড়িয়ে গেল। ফারিয়া আমার বউ হয়ে গেছে। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না ফারিয়ার সাথে যে আমার বিয়ে হয়েছে। তাই নিজের হাতে চিমটি কাটলাম। ও মা, ব্যথা পাই। তার মানে ফারিয়া আমার হয়ে গেছে। কিছুক্ষণ পর চলে আসলো বিদায় নেওয়ার পালা। ফারিয়ার বাবা আমার হাতে ফারিয়াকে তুলে দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, ফারিয়াকে আমি কখনো কষ্ট দিব না। ওর মা নেই তো কি হয়েছে, আজ থেকে আমার মা ওই ওর মা, ওকে কখনো আর মায়ের অভাব বুঝতে দিবে না। এরপর আমি ফারিয়াকে নিয়ে বাইরে আসলাম। এসে দেখি আমাদের জন্য একটা গাড়ি ফুল দিয়ে সাজানো আছে, আর তার পিছনে 3টা গাড়ি। আমি আর ফারিয়া গিয়ে ফুল দিয়ে সাজানো গাড়িতে উঠলাম, আর আমার মা বাবা অন্য গাড়িতে। এরপর আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
তারপর আমি পকেট থেকে মোবাইলটা বের করে আমার সব বন্ধুদের কল দিয়ে আমার বাড়িতে তাড়াতাড়ি আসতে বললাম। কাউকে বললাম না কেন আসতে বলছি। এরপর আমি ফারিয়ার দিকে তাকাইলাম, দেখি ফারিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি ফারিয়াকে বললাম, তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখছি। দেখার কি আছে, আগে কখনো দেখেন নাই? দেখেছি, কিন্তু তুমি যে এত সুন্দর তা কখনো খেয়াল করিনি। খেয়াল করবেন কিভাবে, আপনি তো সারাক্ষণ খেয়াল করছেন শুভকে। আমার কথা শুনে ফারিয়ার হাসি খুশি মুখটা মুহূর্তের মধ্যে কালো হয়ে গেলে মুখের সব হাসি ফুরে গেল, চোখে পানি টলমল করতে থাকলো। আমি মনে মনে বলতে থাকলাম, অনেক কষ্ট আমাকে দিচ্ছো, এখন তোমার কষ্ট পাওয়ার পালা। তুমি আমার ভালোবাসা দেখছো, এখন আমি কতটা কষ্ট দিতে পারি সেটা দেখবা। এরপর আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি আমার আগে আমার সব বন্ধুরা চলে আসছে। আমি গাড়ি থেকে নেমে বন্ধুদের কাছে গেলাম। ওরা আমাকে এমন জামাই সাজে দেখে বলে, কিরে তুই বিয়ে করে ফেললি আর আমাদের জানাইলিও না? মামা, কাজটা কিন্তু ঠিক করলে না। বন্ধু, আমি ইচ্ছা করে বিয়ে করি নাই, আমাকে জোর করে বিয়ে করাইছে। জোর করে বিয়ে করাইছে মানে বুঝলাম না। জোর করে ফারিয়া আপুর সাথে আমার বিয়ে পড়াই দিছে। কোন ফারিহা আপু যেটার বিএফ রে আমরা সবাই পিটাইছি? ওই ফারিয়াকে বিয়ে করছি। এরপর কিভাবে বিয়ে করলাম সব ওদের খুলে বললাম। আমার সব কথা শুনে বন্ধুরা বলল, সমস্যা নাই, ভালোই হয়েছে বিয়েটা হয়ে। তুই তোর ভালোবাসার মানুষকে নিজের করে পাইছস। সবার ভাগ্যে নিজের ভালোবাসার মানুষ থাকে না। কেউ সবটা দিয়ে ভালোবাসলেও প্রিয় মানুষটাকে পায় না। তোর ভাগ্য অনেক ভালো, তুই পাইছস। এখন ওরা একটু শিক্ষা দিয়ে তারপর ভালোবাসা দিস, কারণ যে জিনিসটা কষ্ট করে পায় সেই জিনিসের মূল্য অনেক থাকে। আর যদি তুই এখন ওরে মেনে নিয়ে ভালোবাসা দিস, তাহলে সে আবারও ভুল করবে, তোকে ওই রকম সম্মান করবে না যেটা তোর প্রাপ্য। ঠিক আছে বন্ধু। এখন থেকে ওরে কেউ ফারহান বলে ডাকবি না, ওরে সবাই সিনিয়র আপুর জামাই বলে ডাকবি। এই বলে সবাই হাসতে লাগলো, আমিও হাসতেছি। এমন সময় আমাদের কাছে আম্মু আসলো আর আমার বন্ধুদের বলল, বাবা, তোমরা সবাই মিলে ফারহানের বাসর ঘরটা সাজাও। তোমাদের তো মনে হয় ফারহান বলছে যে হঠাৎ করে সব হয়ে গেছে, তাই তোমাদের জানাতে পারেনি। হ্যাঁ আন্টি, ফারহান সব বলেছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা সব নিয়ে আসছি, কিছুক্ষণের মধ্যেই ও রুম সাজিয়ে দিব। আচ্ছা, এখন চলো বউকে বরণ করে ঘরে তুলি। এরপর আমি ফারিয়ার কাছে গেলাম। তারপর ওরে নিয়ে সব নিয়মকানুন মেনে তারপর ঘরে প্রবেশ করলাম। আম্মু ফারিয়াকে বলল, তুমি আমার রুমে গিয়ে একটু বসো, ফারহানের বন্ধুরা রুমে সাজাইতেছে। এরপর আম্মু ফারিয়াকে নিয়ে রুমে গেল আর আমি বন্ধুদের সাথে আমার রুমে আসলাম। এরপর রুম সাজানো শুরু করলাম। এই পৃথিবীতে মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে নিজের বাসর ঘর নিজে সাজাইতেছি। 40 মিনিট পর রুমটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেল। তারপর আমি বন্ধুদের সাথে বাইরে গেলাম। আম্মু এসে ফারিয়াকে রুমে দিয়ে গেল আর আমাকে বলল, তাড়াতাড়ি রুমে যা, বৌমা ঘরে একা বসে আছে। এরপর আমি বন্ধুদের থেকে বিদায় নিয়ে একটা লাঠি নিয়ে দরজার সামনে দাঁড়ালাম। আপনারা হয়তো বুঝতেছেন না আমি বাসর ঘরে যাব, লাঠি কেন নিছি। গল্পের সাথে থাকুন, বুঝতেই পারবেন। এরপর লম্বা একটা শ্বাস নিয়ে বুক ভরা সাহস নিয়ে রুমে ঢুকে গেলাম। লাঠি হাতে নিয়ে রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর সামনের দিকে তাকিয়ে দেখি ফারিয়া খাটে বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি আস্তে আস্তে তার কাছের লাঠিটা নিয়ে গেলাম। ফারিয়া ঘোমটার নিচ থেকে আমার হাতে লাঠি দেখে অনেকটা ভয় পেয়ে যায় আর ঘোমটা খুলে বলতে থাকে, তোমার হাতে লাঠি কেন? বাসর ঘরে কেউ লাঠি নিয়ে আসে নতুন বউকে মারার জন্য? আমি কখন বললাম বউকে আমি মারবো? আমার বন্ধুরা বলল বাসরাতে নাকি বিড়াল মারতে হয়, তাই লাঠিটা নিয়ে আসছি। হাত দিয়ে যদি মারতে না পারি তাহলে বিড়ালের মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলবো। আমার কথা শুনে ফারিয়া হাসতে হাসতে খাটের উপরে ঘুরপাক খেতে থাকলো। আমি বোকার মতো ওর হাসি দেখছি আর ভাবছি, আমি কি এমন বললাম যে ফারিয়া এত হাসতে? দূর, হাসতে থাকুক, আমি আগে বিড়ালটা খুঁজে মেরে নেই। এরপর আমি খাটের নিচে আর আলমারির চিপায় খুঁজতে লাগলাম বিড়ালটাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আমার বন্ধুরা বলল আমার রুমে বিড়াল আছে, বিড়ালটা মারতেই হবে, কিন্তু কোথাও তো খুঁজেই পাচ্ছি না। খুঁজতে খুঁজতে অনেক অস্থির হয়ে গেলাম। আমার কাজ দেখে ফারিয়া হাসতে হাসতে শেষ। এরপর আমি আবার ফারিয়ার কাছে গিয়ে বললাম, আপু আপনি কি বিড়ালটাকে দেখছেন? আই, আমি তোমার কোন জন্মের আপু? হ্যাঁ, আমি তোমার বিয়ে করা বউ। আর তুমি কি বোকা নাকি?
যে বাসর ঘরে বিড়াল খোঁজো? আচ্ছা, আর আপু বলবো না। আপনি বলেছেন বাসর ঘরে বিড়াল নাই, আর বন্ধুরা বলছে ভালো করে বিড়ালটা মারতে। আমি এখন কি করব? তুমি আমার কাছে আসো। না, আমাকে বালিশটা দিন, আমি নিচে ঘুমাবো। কেন? শুনেন, আপনাকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করিনি যে আপনার কাছে যাব। আর আমি তো আপনাকে বউ হিসেবে মানি না। ফারিয়া আমার কলার চেপে ধরে বলল, কি রে পিচ্ছি, তোর সাহস অনেক বেড়ে গেছে। তুই আমাকে বউ হিসেবে মানুষ না, তুই বউ হিসেবে মানবি না, তোর বাপ মানবে? আব্বুকে ডেকে দেব? কেন? আপনি তো বললেন আমি মানবো না, আমার বাপ আপনাকে বউ হিসেবে মানবে, তাই আব্বুকে ডেকে দেই। আমার কথা শুনে ফারিয়া হাসবে নাকি কাঁদবে বুঝতে পারতেছে না, তাই বলল, তুমি কি সত্যি বোকা? আমার বিয়ে হয়েছে তোমার সাথে, তোমার আব্বুর সাথে না, যে উনি আমাকে বউ হিসেবে মানবে। বোকা হতে যাব কেন? আপনি তো বললেন যে আমার বাপ আপনাকে বউ হিসেবে মানবে। সেটা তো কথার কথা বলেছি। ও আচ্ছা, এখন বালিশটা দেন, আমি নিচে ঘুমাবো। আসো, নিয়ে যাও। আমি যেই বালিশ নিতে মাথাটা নিচু করলাম, আমাকে ফারিয়া জড়িয়ে ধরে আমার ঠোঁটগুলো তার আয়ত্তে করে নিল। আমি অনেক ছুটতে চাইলাম, কিন্তু ফারিয়া আমাকে অনেক শক্ত করে ধরে কিস করতে থাকলো। কিছুক্ষণ পরে ছেড়ে দিল। আমি হাঁপাতে থাকলাম আর বলতে থাকলাম, আপনি কি পাগল? এইভাবে কেউ কিস করে? আরে কেউ হলে তো মরেই যেতাম। আমি পাগল, আর এইভাবেই তোমাকে জোর করে কিস করব, আর তুমি মরবেও না। ফারহান, আমি আগে যা করেছি তার জন্য আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কখনোই ভুল করব না। আমি তোমাকে অনেক ভালোবাসবো, আমাদের সুন্দর একটা সংসার হবে। তুমি প্লিজ আমাকে মেনে নাও। কথাগুলো বলল আর চোখে পানি টলমল করতে থাকলো। সে আমার উত্তরে অপেক্ষায় আছে। যদি আমি বলি তাকে বউ হিসাবে মানব না, তাহলে তো তার চোখগুলো পানি দিয়ে ভিজে যাবে। আর আমি আমার ভালোবাসার মানুষটাকে কষ্ট দিতে চাই না, কারণ আজ হোক কাল হোক তাকে মেনেই নিবই তো। শুধু শুধু কষ্ট দিয়ে লাভ আছে? তাই আমি ফারিয়ার কাছে গেলাম আর তার ঠোঁটগুলোর সাথে আমার ঠোঁটগুলো মিশিয়ে দিলাম। এরপর তাকে ছেড়ে দিয়ে বললাম, আর কখনো তোমাকে কষ্ট দিব না, তুমি আমাকে কখনো কষ্ট দিও না, অনেক ভালোবাসি তোমাকে। এরপর আমি ফারিয়াকে বললাম, চলো অজু করে আমরা 2 রাকাত নামাজ আদায় করে আমাদের নতুন জীবন শুরু করি। তারপর আমরা দুজন অজু করে 2 রাকাত নামাজ আদায় করলাম। তারপর ওর সব গহনা খুলে ফেললো আর আমিও আমার পাঞ্জাবি খুলে ফেললাম। এরপর তাকে কোলে নিয়ে খাটে শুয়ে দিলাম, তার ঠোঁটের সাথে আমার ঠোঁটগুলো মিশিয়ে দিলাম, ওর ঘাড়ে গলায় কিস করতে থাকলাম। এরপর দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে। যারা না বুঝছেন তারা এখনো বাচ্চা। সকালে ফারিয়ার ডাকে ঘুম ভাঙলো। সে গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল শোকাচ্ছিল। আমি শোয়া থেকে উঠে গিয়ে তার পিছন থেকে তাকে জড়ে ধরলাম। ফারিয়া আজ একটা নীল শাড়ি পরেছে, তাকে অসম্ভব সুন্দর লাগছে, তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ফারিয়াকে জড়ে ধরে পেছন থেকে তার ঘাড়ে কিস করলাম আর তার পেটে আমার হাতটা দিতেই সে কেঁপে উঠলো। আমি ফারিয়াকে আমার দিকে ঘোরালাম, দেখে সে চোখ বন্ধ করে আছে। আমি তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। আমি তার কানের কাছে গিয়ে বললাম, ম্যাডাম, আরেকবার কি গোসল করা যাবে? চলো দুজনে আবার গোসল করি। এই বলে ওর ঠোঁটগুলো আমার করে নিলাম। আর তখনই দরজায় আওয়াজ হলো আর আম্মু ডাকতে থাকলো, কেমনটা লাগে এখন বউটাকে আদর করব? আর এখন আম্মু আসতে ডাক দিতে আমি ফারিয়াকে ছেড়ে দিলাম আর ওয়াশরুমে চলে গেলাম গোসল করতে। গোসল করে এসে দেখি ফারিয়া আমার জন্য একটা শার্ট আর একটা প্যান্ট রেখে গেছে খাটের উপরে। আমি সেগুলো পরে রেডি হয়ে চলে আসলাম বাহিরে আসতে আমার বন্ধুরা বলল, কিরে বন্ধু, রাতে কেমন বিড়াল মারলি? বালের কথা বলস তোরা? লাঠি নিয়ে পুরা রুম খুঁজলাম, বিড়াল পাইলাম না। তোরা বললি বিড়াল আছে, তাই রুমে লাঠি নিয়ে গেছি বিড়াল মারতে। আর ফারিয়া বলল রুমে কোনো বিড়াল নাই। আর আমার কাণ্ড দেখে হাসলো ফারিয়া আর আমাকে বোকা বলল। আমার কথা শুনে সব বন্ধুরা হাসতে থাকলো আর আমাকে বলল, বন্ধু, তুমি বংশের পাতে জ্বালাইতে পারবে না? সময় হলে এমনিতেই বাতে জ্বলে যাবে। এরপর আমরা সবাই চলে গেলাম নাস্তার টেবিলে নাস্তা করতে। সবাই অনেক মজা করে খাবার খাইলাম, আমার সাথে বসে ফারিয়াও খাবার খাইলো। তারপর আমি খাবার খাওয়া শেষ করে রুমে আসলাম। একটু আর ফারিয়াও রুমে আসলো। ফারিয়া রুমে ঢুকতেই আমি তাকে জড়িয়ে ধরলাম। ফারিয়া বলল, এই পিচ্ছি, কি করছো? দরজা খোলা আছে, হঠাৎ আন্টি চলে আসবে। আসবে না এখন। আর শোনো, আমাকে মোটেও পিচ্ছি বলে ডাকবা না। পিচ্ছিটা দেখি রাগও করে।
ফারিয়া বেশি হয়ে যাচ্ছে, আমি মোটেও পিচ্ছি না, আমাকে পিচ্ছি বলে ডাকবা না। পিচ্ছি পিচ্ছি আর কিছু বলতে দিলাম না, ফারিয়ার ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম, ফারিয়াকে কিস করছি। এমন সময় অনু আপু দৌড় দিয়ে রুমে ঢুকে গেল। আমি অনু আপুকে থেকে ফারিয়াকে ছেড়ে দিয়ে সোজা দিলাম ওয়াশরুমে একটা দৌড়। ওয়াশরুমে ঢুকে ভাবতেছি, আয় হায় কি লজ্জা কি লজ্জা, অনু আপু দেখে ফেলছে। আমি ফারিয়াকে জোরে ধরে লিপ কিস করছি। ইস, কিসের জন্য যে দরজা লাগাইনি। অন্যদিকে ফারিয়া আর অনু আপু বলতেছে, এই ড্যানি, তোর কি একটাও জ্ঞান নাই? নতুন জামাই বউয়ের রুমে কেউ নক না করে আসে? আরে আমি কি জানতাম নাকি যে পিচ্ছিটা তোর সাথে দরজা খোলা রোমান্স করতেছে? একটু দরজা লাগায় রাখতি তাহলেই তো হতো। দেখ তো পিচিটা কি লজ্জা পাইছে, তোরে দেখে ওয়াশরুমে গিয়ে লুকিয়েছে। ওরা এইসব বলতেছিল, আর অন্যদিকে আমি ভাবতেছিলাম যে অনু আপুর সামনে এখন কিভাবে যাব। ওনার সামনে গেলেই তো আমার লজ্জা করবে। ধুর, কিসের লজ্জা, আমি তোমার বউকে কিস করছি, বাহিরের কোনো মেয়েকে তো করি নাই। এইসব ভাবতে ভাবতে বাহির হইলাম। ওয়াশরুম থেকে বাহির হয়ে দেখি ফারিয়া খাটে বসে বসে হাসতে, আর অনু আপু চলে গেছে। আমি ফারিয়ার কাছে যেতেই ফারিয়া বলল, কি পিচি, তুমি নাকি কেউ আসলে ভয় পাও না, তাহলে অনুকে দেখে পালিয়ে গেলে কেন? আরে ভয়ে পালিয়ে যাই নাই, অনু আপুকে দেখে অনেক লজ্জা পাইছি, তাই ওয়াশরুমে চলে গেছি। এখন তাড়াতাড়ি রেডি হও, আব্বু আর অনু আমাদের নিতে আসছে, আমরা এখন আমাদের বাড়িতে যাব। পিচি, ওই বাড়িতে তোমাকে আদর করতে পারি নাই, এইটা আমাদের বাড়ি, আর আমার পারমিশন ছেড়ে কেউ রুমে আসবেও না। এখন তোমাকে মন ভরে আদর করব। এইটা বলে আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। তারপর শুরু হলো আমাদের টি-20 খেলা। আমাদের টি-20 খেলা দেখতে হলে আপনাকে বিয়ে করতেই হবে। কিছুক্ষণ পর দুজন ক্লান্ত হয়ে শুয়ে আছি। এরপর আমি উঠে ফারিয়াকে কোলে নিয়ে চলে গেলাম গোসল করতে। তারপর গোসল করে দুজনে রেডি হয়ে নিচে আসলাম। এসে দেখি বাড়িতে অনেক মেহমান, সবাই এসেছে ফারিয়ার জামাইকে দেখতে, মানে আমাদের দেখতে, অর্থাৎ আমাকেই দেখতে। ফারিয়া আমার হাত ধরে নিচে নামতেছে, আর সবাই আমাদের দিকে চেয়ে আছে। অনেকে বলতে লাগলো ছেলেটা মেয়ের থেকে 2-1 বছরের ছোট হলেও দুজনরে অনেক সুন্দর মানাইছে। আমরা দুজনে নিচে এসে সবার সাথে কথা বলতে থাকলাম। আমি কিন্তু একটা কথা বলি নাই, সব ফারিয়া বলতেছে, আর আমি তার পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ কয়েকটা মেয়ে আমাদের কাছে এসে ফারিয়াকে উদ্দেশ্য করে বলল, আপু, দুলাভাই তো অনেক কিউট, দুলাভাইকে দেও, আমরা একটু দুলাভাইয়ের সাথে পরিচয় হয়ে নিই। এরপর মেয়েগুলো আমার হাত ধরে ফারিয়ার কাছ থেকে নিয়ে গেল। আমিও তাদের সাথে সাথে গেলাম। আমাকে সবাই মিলে একটা রুমে নিয়ে গিয়ে বলল, দুলাভাই, তোমার নাম কি? জি, আমার নাম ফারহান, তোমাদের নাম কি? সবাই সবার নাম বলতে থাকলো। আমি চুপচাপ তাদের নাম শুনতে থাকলাম। তাদের মধ্যে সব থেকে দুষ্টু একটা মেয়ে ছিল, যার নাম মিষ্টি। সে শুধু আমার সাথে ঘেসে ঘেসে বসতে চাচ্ছিল, আর আমি সরে যাচ্ছিলাম। হঠাৎ মিষ্টি বলল, দুলাভাই, তুমি যদি আপুকে বিয়ে না করতে তাহলে তোমাকে এখন আমি বিয়ে করে নিতাম। তুমি কেন আপুর সাথে রিলেশন না করে আমার সাথে রিলেশন করলে না? ইস, তুমি কত কিউট। ফারিয়া দরজার কাছ থেকে জবাব দিল, মিষ্টি, একটা কাজ কর, এতই যখন দুলাভাইকে পছন্দ হয়েছে, মামাকে বলে তুই আবার ফারহানকে বিয়ে করে নে। তুমি যদি চাও আমি কিন্তু দুলাভাইকে বিয়ে করতে রাজি আপু। তবে রে শয়তান, দাঁড়া তুই। এইটা বলতেই মিষ্টি দৌড়ে পালিয়ে গেল। আমি ওদের কাহিনী দেখে হাসতে থাকলাম, কিন্তু আমার হাসিটা বেশিক্ষণ রইল না। ফারিয়ার বাকি সব ছোট বোনেরা যাওয়ায় মিষ্টির রাগ ফারিয়া আমার উপর দিয়ে ঝাড়লো। ফারিয়া আমাকে হাসতে দেখে বলল, আই লুচ্চা, তুই ওদের সাথে হেসে হেসে কথা বলছিলি কেন? আমার দিয়ে তোর মন ভরে না? আরে আমি তো ওদের সাথে কোনো কথাই বলি নাই, শুধু আমার নামটা বলছি, আর কিছুই বলি নাই। আর আমি হাসতেছি তোমাদের কাহিনী দেখে। শোনো, আমার প্রিয় মানুষটাকে আমি অন্য কোনো মেয়ের পাশে সহ্য করতে পারি না, সেটা আমার নিজের বোনের সাথেও না। তুমি কেন মেয়ের সাথে হেসে হেসে কথা বলবা না? আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। এইটা বলে ফারিয়াকে জুড়ে ধরলাম। এরপর ফারিয়ার সাথে বাইরে আসলাম। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। ফারিয়া আমাকে নিয়ে খাবার খেতে আসলো। খাবার টেবিলে নানা রকমের খাবার দিয়ে সাজানো। এই জন্যই হয়তো মানুষ বলে বিয়ে কত মজা, খালি খাবার আর খাবার।
এরপর ফারিয়া আমাকে নিয়ে খাবার খাওয়া শুরু করলো। ফারিয়া, আমি আর খেতে পারবো না, আর দিও না। ফারহান, অত কম খাইলে হবে, বেশি করে খাও, লজ্জা পেও না বাবা। ফারিয়া, ওরে বেশি করে দে। ফারিয়া, আর আমাকে দিও না, আর খাবার খাইলে আমি মরেই যাব। এরপর খাবার খাওয়া শেষ করলাম। ভাইরে ভাই, এত খাবার কিভাবে খাইলাম? আর একটু খাইলে আমার পেট ফুটো হয়ে যেত। দেখতে দেখতে দিনটা কেটে গেল। পরের দিন আমরা আবার আমাদের বাসায় চলে আসলাম। আমাদের দিনগুলো ভালোই কাটতেছিল, কিন্তু ফারিয়া আমাদের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে অনেক কষ্ট হচ্ছিল তার। আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছিলাম, কারণ ফারিয়া অনেক বড়লোক বাবার মেয়ে, সে কখনো এমন কষ্ট করে নাই। আর আমাদের মধ্যবিত্ত পরিবারের অনেক কষ্ট, কারণ আমরা একটা আনলে আরেকটা আনার সামর্থ্য নাই আমাদের। এত কষ্ট করে থাকার পরও ফারিয়া আমাকে বলে সে অনেক ভালো আছে। দিন শেষে আমাকে সাহস যোগায় যে খুব তাড়াতাড়ি আমাদের এই অভাবের সংসার দূর হবে, আমাদের সংসারে সব অভাব দূর হয়ে যাবে। আসলে দিন শেষে এমন একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, কারণ সবাই মানসিক শান্তি দিতে পারে না, সবার কাছে মানসিক শান্তি পাওয়া যায় না। অন্য কোনো মেয়ে হইলে হয়তো আমাদের ঘরে প্রতিদিন ঝগড়া হইতো, কিন্তু ফারিয়া যেইটুকু আছে সেইটুকুতেই নিজেকে মানিয়ে চলে। আমাকে সে অনেক ভালোবাসে, অনেক ভালো ছিলাম আমরা দুইজন। ফারিয়াকে এইভাবে কষ্ট করতে দেখে আমার আর সহ্য হচ্ছিল না, তাই ভাবতে থাকলাম কোনো একটা কাজ করতে হবে। আর ফারিয়াকে বিয়ে করার পর টিউশনিগুলো ছেড়ে দিয়েছি, কারণ এখন যদি ওর বান্ধবীর বাসায় টিউশনি করাই মানুষ কি বলবে। ভাবতে লাগলাম প্রবাসে চলে যাব, দিন রাত কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাবো। ছোট একটা ভাই আছে, বাবাও দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, বউ নিয়ে তাদের উপর থাকাটা ঠিক হবে না। প্রবাসে গেলে একটা না একটা উপায় হবেই। রাতে ফারিয়াকে বললাম, ফারিয়া, এভাবে আর কতদিন? তোমারও এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে, আমারও লেখাপড়া শেষ হয়নি, যে কোনো একটা জব করব। তাই বলি কি আমি প্রবাসে চলে যাই কাজ করার জন্য, তুমি কি বলো? দেখো ফারহান, তুমি প্রবাসে গেলে হয়তো টাকা পয়সা ইনকাম করতে পারবা, কিন্তু আমি এখানে সব সময় একা হয়ে থাকবো। চাইলেও আমি তোমার ভালোবাসা পাবো না। প্লিজ তুমি প্রবাসে না গিয়ে দেশেই কিছু একটা করো। আর যদি কোনো কাজ না পাও, আমি বাবাকে বলে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই। এটাও ঠিক যে প্রবাসে আমি গেলে তুমি আমার ভালোবাসা পাবে না, ইচ্ছা করলে তোমাকে আমি আদর করতে পারবো না, কিন্তু এইভাবেও তো চলতে পারতেছি না। আব্বু আর কয়দিন খেটে খেটে সংসার চালাবে বলো? আর এখন আমি বিয়ে করেছি, এখন যদি আমি কোনো কাজ না করি আশেপাশের মানুষ কি বলে? আমি বাবাকে বলে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই। আর আমিও তো লেখাপড়া করছি, আমিও একটা চাকরি করি, তাহলেই তো আমাদের পরিবারের সমস্যা দূর হয়ে যাবে। আমি চাকরি করলেই হবে? তোমাকে করতে হবে না, তুমি বাড়িতে থাকবা। তুমি পারলে তোমার আব্বুকে বলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। আমিও সাথে একটা চাকরি করি, তাতে তো আমাদের ভালো, তাই না? তুমি প্লিজ মানা করো না, যখন আমাদের অবস্থা ভালো হবে তখন আমি চাকরি ছেড়ে দেব। আমি আর তাকে মানা করলাম না, কারণ ফারিয়া এই কষ্টের থেকে ভালো দুইজন চাকরি করে সংসারটা সুন্দর করে চালানো। পরের দিন সকালে ফারিয়া আমাকে বলল, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এই ঠিকানায় যাও, তোমার চাকরি হয়ে যাবে, আব্বু বলেছে। আমি ওর কথা মতো সেই ঠিকানায় গেলাম এবং আমার চাকরিটা হয়ে গেল। আমি অনেক খুশি মনে বাড়িতে চলে আসলাম। আসার সময় এক প্যাকেট মিষ্টি আর ফারিয়ার জন্য চকলেট নিয়ে আসলাম। বাসায় এসে দেখি ফারিয়া বাসায় নেই। আম্মুকে ডাকলাম, সেও বাসায় নেই। বুঝলাম না সবাই এই দুপুরটায় গেল কোথায়। হঠাৎ আমার ফোনে একটা কল আসলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি আব্বুর নাম্বার, তাই আমি কলটা ধরে বললাম, আসসালামু আলাইকুম আব্বু, আপনারা সবাই কোথায়? বাড়িতে কেউ নাই? তুমি তাড়াতাড়ি হাসপাতালে আসো, আমরা বৌমাকে নিয়ে এই হাসপাতালে আসছি। ফারিয়াকে নিয়ে হাসপাতালে গেছেন কেন? ওর কি হয়েছে? আমি তাড়াতাড়ি আব্বুর দেওয়ার ঠিকানার হাসপাতালে চলে গেলাম। আমি হাসপাতালে গিয়ে দেখি সবাই অনেক খুশি। আমি বুঝতে পারতেছি না ফারিয়া অসুস্থ আর সবাই এমন খুশি কেন। আমি যাওয়ার পর আব্বু আমাকে সে জড়িয়ে ধরলো। আমি আব্বুকে জিজ্ঞাসা করলাম, আব্বু কি হয়েছে? আমি দাদা হতে চলছি, তুই বাবা হতে চলছিস। কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি আসলো। এটা মোটেও দুঃখের পানি না, এটা সুখের পানি। আমার হাতে চাকরি পাওয়ার মিষ্টি ছিল আর পকেটে চকলেট। আমি মিষ্টিগুলো আব্বুকে দিয়ে বললাম সবাইকে মিষ্টি খাওয়াইতে।
এরপর আমি ফারিয়ার কাছে গেলাম, গিয়ে দেখি ফারিয়ার পাশে আম্মু বসে আছে আর ফারিয়া বেডে শুয়ে আছে। আম্মু আমাকে দেখে বাইরে চলে গেল। আমি ফারিয়ার কাছে গিয়ে ফারিয়াকে জড়িয়ে ধরলাম। ফারিয়াও আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। তারপর ফারিয়ার কপালে একটা চুমু দিলাম আর পকেট থেকে চকলেট দিয়ে বললাম যে আমার চাকরিটা হয়ে গেছে, এখন আর আমাদের কষ্ট করতে হবে না। ফারিয়া আমাকে বলল, ফারহান, আজকে আমি অনেক খুশি জানো। একটা মেয়ের সব থেকে খুশির মুহূর্ত কোনটা? যখন মেয়েটা জানতে পারে সে মা হতে চলেছে। আমি তোমাকে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। ফারিয়াকে আবার জড়িয়ে ধরলাম। একটু পর ফারিয়াকে নিয়ে বাসা চলে আসলাম। বাসায় এসে রুমে ঢুকতেই ফারিয়াকে জড়িয়ে ধরে ঠোঁটগুলো নিজের সাথে মিশিয়ে দিলাম। এরপর ফারিয়াকে করে তুলে খাটের উপরে শুয়ে দিলাম। ফারিয়া চোখ বন্ধ করে আছে। আমি ফারিয়াকে আমার বুকের উপরে নিয়ে বললাম, ফারিয়া, আজ আমি তোমার কারণে বাবা হতে পেরেছি। আমার ভাগ্য অবশ্যই অনেক ভালো যে তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। অন্য কোনো মেয়ে হলে তো এতদিন আমাকে ছেড়ে চলে যাইতো, কারণ আমাদের পারিবারিক অবস্থা একদমই ভালো ছিল না। আর তুমি ছিলা বড় লোক ঘরের মেয়ে। আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। শোনো, জীবন সঙ্গী তো সে যে তোমার পাশে সব সময় থাকবে। হয়তো এতদিন তোমার খারাপ সময় ছিল, তাই বলে কি আমি তোমাকে ছেড়ে চলে যাব? স্বামীর পাশে মৃত্যুর আগ পর্যন্ত থাকাই হচ্ছে স্ত্রীর কর্তব্য, আর আমি সেটাই পালন করছি। আর আমি যে তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছেড়ে কিভাবে যাব বলো? আমাদের সন্তান হওয়ার পর দেখবে আমাদের অবস্থাও অনেক ভালো হয়ে যাবে। এরপর আমি ফারিয়াকে আদর করতে থাকলাম। আমি কখনো ভাবি নাই যে ফারিয়া এত ভালো। দেখতে দেখতে 10টা মাস কেটে গেল। আমি চাকরির পাশাপাশি সবসময় ফারিয়াকে দেখে রেখেছি। ওর যখন যেটা লাগবে সেটাই দিয়েছি। এই সময় মেয়েরা অনেক কষ্ট পায়। ফারিয়া রাতে হঠাৎ করে পায়ের ব্যথায় চিৎকার করে উঠলো। আমি সারা রাত ওর পা মালিশ করে দিতাম আর ফারিয়া ঘুমাইতো। ওর যখন যেটা খেতে ইচ্ছা করতো তখনই সেটা নিয়ে আসতাম। মাঝে মাঝে রাত 11টা 12টা বাজে বলতো ওর ফুচকা খেতে ইচ্ছে করছে। আমি বাইরে থেকে নিয়ে আসতাম। ফারিয়া আমাকে অনেক ভালোবাসতো। এই কয়েক মাসে সে আমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। তো আজ ওর 10 মাস পূর্ণ হয়ে গেছে। ডক্টর ওর ডেলিভারি ডেট দিয়েছে কালকে। কিন্তু আমি বাসায় নেই আজ 3 দিন যাবত। অফিসের কাজে আমি সিলেটে এসেছি। আমি আসার সময় মা বাবা আর ছোট ভাইকে বলে এসেছি সব সময় একজন না একজন ওর পাশে থাকে। আর অনু আপুকেও এই 5 দিনের জন্য আমাদের বাসায় রেখে আসছি। আমি অফিসের সব কাজ শেষ করে কালকে রওনা দেব। আমি বাবাকে বলেছি সকালে ওরে হাসপাতালে নিয়ে যেতে। আমার আসতে একটু দেরিও হতে পারে, তাই ফারিয়া যেন কষ্ট না পায়, ওর যেন ব্যথা না ওঠে। রাতে ফারিয়ার সাথে সারা রাত ভিডিও কলে কথা বললাম। ফারিয়া শুধু বলতেছিল ওর অনেক ভয় করছে, আর আমি ওরে সান্ত্বনা দিচ্ছিলাম যে কিছুই হবে না। ফারিয়া বারবার কান্না করছিল আর বলছিল আমার অপারেশনের আগে তোমাকে দেখতে চাই। আমি ফারিয়াকে বললাম আমি কালকে সকালেও রওনা দিব। তোমার অপারেশনের আগে হয়তো পৌঁছাতে পারবো না, কিন্তু তুমি চোখ খুলতেই আমাকে দেখতে পাবে, সেটা কথা দিলাম। প্লিজ আমার অপারেশনের আগে তুমি এসো। তোমাকে দেখে আমি অপারেশনে শুরু করতে চাই। অপারেশন চলাকালীন যদি আমার মৃত্যু হয়ে যায় তখন তো আমি আর চোখও খুলতে পারবো না, তোমাকে দেখতেও পারবো না। ওর কথা শুনে আমি আর কান্না ধরে রাখতে পারলাম না, কারণ আমরা কখনোই প্রিয় মানুষের মৃত্যুর কথা সহ্য করতে পারি না। আর সে তো মৃত্যুর পথে, আমি কিভাবে কান্না থামাবো বলেন? আমার কান্না দেখে ফারিয়াও কান্না করতে থাকলো। আমি বুঝতে পারলাম যে এখন যদি আমি কান্না করি তাহলে ফারিয়াও ভেঙে পড়বে, তাই আমি নিজেকে শক্ত করে ফারিয়াকে কান্না করতে না করলাম। এরপর ফারিয়াকে বললাম, ফারিয়া তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি চেষ্টা করব তোমার ডেলিভারি হওয়ার আগে তোমার কাছে আসতে, কিন্তু যদি আসতে দেরি হয়ে থাকে তাহলে আমি কথা দিচ্ছি তুমি চোখ খুলে তোমাকে আমার সামনেই পাবে। এখন তুমি ঘুমাও। রাত প্রায় শেষের দিকে। এরপর ফারিয়া কল কেটে ঘুমিয়ে গেল। আমি সবকিছু গুছিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। সকাল হতেই বাসায় আসার জন্য রওনা হলাম। মাঝ রাস্তায় আসার পর বাবার নাম্বার থেকে কল আসলো। কল দিয়েছে ফারিয়া। আমি কলটা ধরতেই ফারিয়া বলল, ফারহান, এখন আমার অপারেশন শুরু হবে। তুমি কোথায় আছো? তুমি তাড়াতাড়ি এসো। যদি আমি বেঁচে থাকি আমাদের বাচ্চাকে নিয়ে তোমার সাথে দেখা হবে। তুমি চিন্তা করো না, আমার আসতে আর 1 ঘন্টা লাগবে। তুমি একটুও ভয় পাবা না, আমি তোমার পাশেই আছি। তুমি অপারেশনের জন্য তৈরি হও। এরপর ফারিয়া কল কেটে দিল আর ফারিয়াকে অপারেশনের কেবিনে নিয়ে যাওয়া হলো। আমি কখনো এত কান্না করি নাই।
কখনো নিজের জন্য এতটা দোয়া করি নাই, আজ যতটা ফারিয়ার জন্য করতেছি। আসলে আমি আমার বউটাকে অনেক ভালোবাসি। আল্লাহর কাছে শুধু বলতেছিলাম, আল্লাহ তুমি আমার বউটাকে সুস্থ রেখো, তাকে বাঁচায় রেখো, তার জন্য কিছুই না হয়। আমি ওরে অনেক ভালোবাসি। আসলে আমরা ছেলেরা এমনই, আমাদের কাছে আমাদের বউটাই সব হয়। আমাদের ভালোবাসার মানুষকে আমরা কখনোই হারাতে চাই না। আমি কান্না করতেছিলাম আর আল্লাহকে বলতেছিলাম যে আমার জীবনের বিনিময়ে আমার স্ত্রীকে যেন ভালো রাখে। হঠাৎ আমার কাছে মনে হচ্ছিল আমার পাশে ফারিয়া এসে বসে আছে, আমার কাঁধে সে মাথা রেখে বসে আছে। আমি বুঝতে পারতেছিলাম না আমার সাথে কি হচ্ছে। পাশে তাকিয়ে দেখি আমার পাশের সিটটা একদম খালি। আমার মনের মধ্যে কেমন যেন শূন্যতা অনুভব করতেছিলাম। হঠাৎ বাসের মধ্যে ঘুমিয়ে যাই। তারপর আমি হাসপাতালের সামনে গিয়ে দেখি আব্বু আমার জন্য দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আব্বু বলল, এসছিস বাবা? বৌমা তোর অপেক্ষায় একটু আগে অপারেশন শুরু করতে দিছে। আমি আব্বুর সাথে অপারেশন রুমের সামনে গেলাম। সবাই সেখানে দাঁড়িয়ে আছে। আমার তখনও মনে হচ্ছিল কেউ আমার পাশে এসে আমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারতেছিলাম না আমার সাথে কি হয়েছে। এরপর অনেকক্ষণ অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ অপারেশন রুমের লাল বাতিটা নিভে গেল। আমি বুঝতে পারলাম অপারেশন শেষ হয়ে গেছে। আমি তাড়াতাড়ি রুমের দরজার সামনে গেলাম। একজন ডাক্তার বের হলো। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার আমার স্ত্রী সন্তান কেমন আছে? ডাক্তার মনটা খারাপ করে বলল, আপনার পুত্র সন্তান হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। বাসে বসে থাকা সবাই আমার চিৎকার শুনে বলতে লাগলো, ভাই কি হয়েছে কি হয়েছে? আমি সবাইকে বললাম, হঠাৎ ঘুমিয়ে গিয়েছিলাম, এর জন্য একটা খারাপ স্বপ্ন দেখি, তাই চিৎকার দিয়ে উঠেছি। একজন বয়স্ক লোক আমাকে একটা পানির বোতল দিয়ে বলল, বাবা চোখে মুখে একটু পানি দাও, সব ঠিক হয়ে যাবে। আমি তার কথা মতো চোখে মুখে একটু পানি দিলাম। দেখতে দেখতে আমি চলে আসলাম রংপুর মেডিকেল হাসপাতালে। আমি বাস থেকে নেমে তাড়াতাড়ি হাসপাতালে ঢুকলাম। গিয়ে দেখি সবাই বসে আছে। আমি তাদের কাছে গেলাম। আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, কখন অপারেশন শুরু হয়েছে? মনে হয় আর একটু বাকি আছে, এখনই শেষ হয়ে যাবে। ও, আম্মুর সাথে কথা বলা শেষ হতে না হতে ডাক্তার অপারেশন রুম থেকে বাহির হয়ে আসলো। আমি দৌড়ে ওনার কাছে গেলাম। মনে অনেক ভয়, যদি স্বপ্নটা সত্যি হয়ে যায়। মনে মনে আল্লাহকে ডাকতেছি আর বলতেছি, আল্লাহ এমন যেন কিছু না হয়, আমার সন্তান আর স্ত্রী যেন ভালো থাকে। তারপর ডক্টর সাহেবকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার সাহেব আমার স্ত্রী কেমন আছে? চিন্তা কোনো কারণ নেই, সন্তান এবং মা দুজনেই ভালো আছে। এটা বলতে নার্স কোলে করে একটা বাবু নিয়ে এসে আমাকে বলল, ওনার কি হন? বাবুকে লক্ষ্য করে বলল, আমি ওর বাবা। কথাটা বলে কান্না করে দিলাম। আপনার ছেলে সন্তান হয়েছে, এই নিন আপনার সন্তানকে। নার্স আমার ছেলেকে আমার কোলে তুলে দিল। আমি ছেলেকে নিয়ে ওর মাথায় একটা চুমু দিলাম। তারপর ওর কানের কাছে গিয়ে আজান দিলাম। এটা আমাদের ইসলাম ধর্মের নিয়ম, ছেলে মেয়ে হলে আজান দিতে হয়। এরপর ছেলেকে বুকে নিয়ে কান্না করতে থাকলাম। সবাই আমার কাছে আসলো। আসলে একটা ছেলে জানে প্রথম বাবা হওয়ার অনুভূতিটা কেমন হয়। আজ থেকে আমিও ছেলের বাবা, আমাকেও কেউ আব্বু আব্বু বলে ডাকবে। আমি যেমন ছোটবেলায় আমার বাবার হাত ধরে হেঁটে হেঁটে হাঁটা শিখছি, তেমনি আমার ছেলেও আমার হাত ধরে হাঁটা শিখবে। আমাকে কান্না করতে দেখে আম্মু বলল, যখন তুই এই পৃথিবীতে এসেছিলি তোমার বাবাও তোকে নিয়ে এইভাবে কান্না করেছিল খোকা। আমি আম্মুকে জোরে ধরে কান্না করে দিলাম। কিছুক্ষণ পর জানতে পারলাম ফারিহার জ্ঞান ফিরেছে। আমি সবার প্রথমে ওর কেবিনে গেলাম। আমাকে দেখেই দুহাত বাড়িয়ে দিয়ে ফারিয়া কান্না করে দিল। আমি গিয়ে ওরে জড়িয়ে ধরলাম। এরপর দুজন কান্না করতে থাকলাম। আজকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। তারপর ফারিয়ার কপালে একটা চুমু দিয়ে ফারিয়াকে বললাম, ফারিয়া এখন আমাকে ছেড়ে দাও, সবাই তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। তুমি সবার সাথে কথা বলার পর আমি আবার আসবো। আর একটু এভাবে জড়িয়ে ধরে থাকো। আমি আর একটু জোরে ধরে সেখানে বসে রইলাম। এরপর ফারিয়াকে ছেড়ে দিয়ে বাইরে চলে আসলাম। তারপর একে একে ওর বাবা, ছোট ভাই, আমার মা, বাবা, ছোট ভাই সবাই গিয়ে ওর সাথে দেখা করলো। দেখতে দেখতে 3টা দিন চলে গেল। এই 3টা দিন সারাক্ষণ আমি ফারিয়ার পাশে ছিলাম। ওর যখন যা লাগবে দিয়েছি। আমাদের ছেলেকেও আমি সারাক্ষণ কোলে নিয়েছিলাম। দেখতে পুরো ফারিয়ার মতোই হয়েছে। 3টা দিন কেটে গেল। আজ ফারিয়াকে বাড়িতে নিয়ে আসার পালা। আমি একটা অ্যাম্বুলেন্স নিয়ে ফারিয়াকে আমাদের বাসায় নিয়ে আসলাম। ওর বাবার বাড়িতে নিলাম না, কারণ ওর তো আম্মু নেই, ওরে দেখে রাখবে কে।
ওর সেবা যত্ন করবে কে? এই সময় তো সে কোনো কাজই করতে পারবে না। বাসায় আসতেই অনেক মানুষ আমার ছেলেকে দেখতে আসলো। সবাই বাবুকে দেখে বলল, বাহ, পুরো মায়ের মতো সুন্দর হয়েছে। আমি ফারিয়াকে কোলে নিয়ে রুমে আসি, এরপর খাটে শুয়ে দেই। ফারিয়া আমাকে বলল, আমি তো এইটুকু হেঁটেই আসতে পারতাম, কেন কোলে করে নিয়ে আসলে? এখন মানুষ কি বলবে? তোমার হেঁটে আসলে অনেক কষ্ট হতো না? আর মানুষ কি বলবে? মানুষ বলবে, দেখ ছেলেটা কেমন বউ পাগল, এইটুকু জায়গাও কোলে করে নাই। মানুষের কিছু বলাতে আমার কিচ্ছু যায় আসে না। ফারিয়া আমাকে জোরে ধরে বলে, এত ভালোবাসা আমার কপালে শোবে তো ফারহান? এরপর ফারিয়া আমাকে ছেড়ে দিল। তখন রুমে বাবুকে নিয়ে আম্মু আসলো। আমি বাবুকে কোলে নিলাম, আম্মু চলে গেল আর আমাকে বলল নিচে গিয়ে খাবার খেতে আর ফারিয়ার জন্য খাবার নিয়ে আসতে। আমি নিচে গিয়ে এক প্লেটে দুজনের জন্য খাবার নিলাম, এরপর উপরে চলে আসলাম। রুমে এসে ফারিয়াকে বললাম, বাবু ঘুমিয়েছে, ওরে শুয়ে দাও, আজ আমি তোমাকে নিয়ে নিজের হাতে খাওয়াই দেব। ফারিয়া আমার কথা মতো বাবুকে শুয়ে দিল। এরপর আমি ফারিয়াকে খাওয়াতে শুরু করলাম। কয়েক লোকমা খাওয়ার পর ফারিয়া আমাকে বলল, ফারহান, তুমি খেয়েছো? না। আসো, আমি তোমাকে খাইয়ে দিই। এরপর দুজন দুজনকে খাওয়াই দিতে থাকলাম। আসলে এক প্লেটে স্বামী স্ত্রী খাবার খাইলে ভালোবাসা বাড়ে। দুজন দুজনকে খাওয়াইতেছি, এর মধ্যে আমার ছেলে চিৎকার করে ওঠে। ফারিয়া তাড়াতাড়ি হাত ধুয়ে বাবুকে নিল আর আমি ফারিয়াকে খাওয়াতে থাকলাম। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। আমার ছেলে এখন প্রথম শ্রেণীতে পড়ে। আজ আমি আমার ভালোবাসার মানুষ আর ছেলেকে রেখে প্রবাসে যাচ্ছি। আমাদের অফিস থেকে আমাকে 2 বছরের জন্য সেখানে অফিসে পাঠানো হচ্ছে। আমি যেতে রাজি ছিলাম না, ফারিয়ার জোরাজুরির কারণে যেতে হচ্ছে। ফারিয়া বলতেছে, শোনো, তুমি যেখানে গেলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আমরা সমাজে মাথা উঁচু করে চলতে পারবো, আমাদের ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। দেখো, এই সমাজে মাথা উঁচু করে চলতে হলে টাকার প্রয়োজন। 2টা বছরই তো, দেখতে দেখতে কেটে যাবে। তুমি আমার কথা শোনো, অফিসের কথা মতো তুমি আমেরিকায় যাও। আর এখন তোমাদের সন্তান আমার সাথে আছেই, আমি থাকতে পারবো। ফারিয়ার কথা মতো আমি আমেরিকাতে যেতে রাজি হয়ে যাই। আজ রাত 3টায় আমার ফ্লাইট। ফারিয়া আজ নিজ হাতে আমাকে রেডি করে দিচ্ছে। আমি ফারিয়াকে জড়িয়ে ধরে বললাম, আমার সেখানে থাকতে অনেক কষ্ট হবে, আমি সব সময় তোমাকে মিস করব। আচ্ছা ফারিয়া, না গেলে হয় না? টাকা দিয়ে কি ভালোবাসা কিনতে পারবো? আমিও তোমাকে মিস করব, কিন্তু ভালো থাকার জন্য টাকার প্রয়োজন হয় ফারহান। তুমি যদি আর কাজ শেষ করে তাড়াতাড়ি তুমি যাও, আর কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। আর প্রতিদিন তো ভিডিও কল দিবই, বেশি কষ্ট হবে না। আমি ফারিয়ার ঠোঁটগুলো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম, কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। দেখতে দেখতে সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। একটু পর আমার ফ্লাইট। আজ ফারিয়ার জন্য নিজের দেশটা ছেড়ে চলে যাচ্ছি প্রবাসে, না জানি বেঁচে ফিরবো নাকি। একটু পর ফ্লাইট আকাশে উড়াল দিল। আমি জানতাম না এই প্রবাসে যাওয়াটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হবে। দেখতে দেখতে সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। একটু পর আমার ফ্লাইট। আজ ফারিয়ার জন্য নিজের দেশটা ছেড়ে চলে যাচ্ছি প্রবাসে, জানি না বেঁচে ফিরবো নাকি। একটু পর ফ্লাইট আকাশে উড়াল দিল। আমি চলে যাচ্ছি নিজের জন্মভূমি, নিজের মা বাবা বউ ও সন্তানকে ছেড়ে ওই দূর প্রবাসে। অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নাই, কারণ আমরা ছেলে মানুষ। পরিবারের সুখের জন্য আমাদের নিজের ঘর ছেড়ে যেতে হয়। জানি না প্রবাস থেকে বেঁচে ফিরবো কি না, নাকি কফিনে করে আমার মরা দেহটা দেশে পাঠানো হবে। কথাগুলো ভাবছি আর চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে। আমার পাশে বসা জাহিদ ভাই আমাকে দেখে বলছে, ফারহান ভাই, কি হয়েছে? এইভাবে কান্না করতেছে কেন? কষ্ট পেয়ে কোনো লাভ নাই ভাই, ছেলেদের জন্মই যে হয়েছে পরিবারকে সুখে রাখার জন্য। জাহিদ ভাই, দেশে ছিলাম, বেতন ছিল 60,000 টাকা। আমার বউয়ের নাকি এই বেতনে ভালো করে জীবন চলবে না, আমার সন্তানের নাকি ভবিষ্যৎ উজ্জ্বল হবে না, তাই আমাকে প্রবাসে আসতে হলো। জানি না বাড়িতে আর বেঁচে ফিরবো নাকি, কারণ মানুষের মৃত্যুর কথা তো আর বলা যায় না। জাহিদ ভাই যদি আমেরিকাতে গিয়ে মারা যায়, শেষবারের মতো আমি আমার বাবা মা আর আমার এত আদরের সন্তানের মুখটাও দেখতে পারবো না। আমার বউয়ের কাছে টাকাটাই বড় হলো, আমি মানুষটা না। কথাগুলো বলে দু চোখে পানি টলমল করে পড়তে লাগলো।
কান্না করতে করতে হঠাৎ ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো জাহিদ ভাইয়ের ডাকে। উনি আমাকে ডেকে বলল, ফারহান ভাই, আমরা চলে এসেছি, এইবার বিমান থেকে নামুন। আমি জাহিদ ভাইয়ের সাথে বিমান থেকে নামলাম। এই প্রথম আমি আমেরিকাতে নিজের পা রাখলাম। এখন মনটা একটু হালকা হয়েছে। আমেরিকা এয়ারপোর্ট থেকে বের হতেই আমাদের নিতে অফিস থেকে গাড়ি আসলো। আমি আর জাহিদ ভাই গাড়িতে গিয়ে বসলাম। তারপর আমাদের সেখানের একটা হোটেলে নিয়ে যাওয়া হলো এবং আমাদের দুজনকে 2টা রুম দেওয়া হলো। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে সেখানের ওয়েটারকে ডাকলাম। উনি আমার কাছে আসলো। আমি ওনার থেকে ওয়াইফাই এর পাসওয়ার্ড নিয়ে বাসায় কল দিলাম। সবাইকে জানিয়ে দিলাম আমি পৌঁছে গেছি, কেউ যেন চিন্তা না করে। আমার কথা শুনে সবাই অনেক খুশি। বাবা আমাকে বলল, ফারহান, আমি এখন সমাজে মাথা উঁচু করে চলতে পারবো। এখন যদি কেউ জিজ্ঞেস করে আপনার ছেলে কি করে, আমি বলতে পারবো আমার ছেলে আমেরিকার অফিসে চাকরি করে। আমার ছেলে আতিফ বলল, আব্বু, তুমি যখন আসবে আমার জন্য অনেক খেলনা আর চকলেট নিয়ে আসবে। আমার ভালোবাসার মানুষটার কাছে মোবাইলটা যাওয়ার পর ফারিয়া বলল, ফারহান, এখন তো আমেরিকায় গিয়েছো, আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। তুমি শুধু টাকা ইনকাম করবে আর আমার অ্যাকাউন্টে পাঠাবে। আর যখন মায়ের কাছে মোবাইলটা গেল তখন মা বলল, কিরে বাবা, ঠিক মতো পৌঁছাইতে পেরেছিস? যাওয়ার পথে কোনো অসুবিধা হয়নি তো? তোকে ছাড়া আমার বাড়িটা একদম খালি খালি লাগছে রে বাবা। আমার টাকা পয়সা দরকার নেই, তুই তাড়াতাড়ি ফিরে আয় বাবা। তোকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। বাবা আমি আমেরিকাতে আসায় সমাজের সামনে সম্মান পেল। ছেলে আমার কাছে খেলনা আর চকলেট চাইলো। নিজের ভালোবাসার মানুষ, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, সে আমি কেমন আছি সেটা জিজ্ঞাসা না করেই টাকা পয়সা তার অ্যাকাউন্টে চাইলো। আর একমাত্র মা আমাকে ফিরে পেতে চাইতেছে। আমাকে আমার মা মিস করতেছে। মায়ের কথাগুলো শুনে হাউমাউ করে কান্না করে দিলাম। মা রে মা, ও মা, তোর মতো দরদি আর কেউ নাই রে মা। সবার ভালোবাসা মিথ্যা, একমাত্র তোর ভালোবাসাতে মা কোনো মিথ্যা নাই। আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসবো মা তোর কাছে। আমার কথা শুনে ওই পাশ থেকে মাও কান্না করতেছে। মায়ের কান্নার আওয়াজ পেয়ে ফারিয়া মাকে বলল, এভাবে যদি মরা কান্না করেন তাহলে সে ওইখানে থাকবে কিভাবে? এত ভালোবাসা দেখাতে হবে না, টাকার কাজ মুখে চলে না। ওরে ওখানে টাকা ইনকাম করতে দেন। ফারিয়ার কথাতে আম্মু অনেক কষ্ট পেল। আমি মোবাইলে ওর এমন কথা শুনে নিজে অনেক কষ্ট পেলাম। এরপর কল কেটে দিলাম। কিছুক্ষণ পর জাহিদ ভাই আসলো। এসে বলল আজ নাকি অফিসে একটা মিটিং আছে, আমাদের অফিসে যেতে হবে। তাই অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। ও, আপনাদের তো জাহিদ ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই নাই। জাহিদ ভাই হচ্ছে আমাদের অফিসের বসের ছেলে। ভাইয়ার মনটা অনেক ভালো, আমাকে নিজের ভাইয়ের মতো দেখে। ওনার পরিচয় দিতে দিতে আমরা অফিসে চলে আসলাম। তারপর মিটিং শেষ করলাম। আমাদের এখানে সব কাজ বুঝিয়ে দেওয়া হলো। তারপর আমরা আবার হোটেলে চলে আসলাম। হোটেলে এসে জানতে পারলাম আমাদের অফিসের ডিউটি মাত্র 6 ঘন্টা, আর বাকি সময় আমরা ফ্রি। আমি চিন্তা করলাম এই সময়টা বসে থাকবো না, যে কোনো একটা কাজ করব। যেই ভাবনা সেই কাজ। আমি পার্ট টাইম একটা রেস্টুরেন্টে জব নিলাম সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত। দেখতে দেখতে 3টা মাস কেটে গেল। অফিসে চাকরির পাশাপাশি রেস্টুরেন্টে ওয়েটারের জব করছি। আমি নিজের খরচের জন্য টাকা রেখে সব টাকা বাড়িতে পাঠিয়ে দেই। 2টা চাকরি করতে আমার অনেক কষ্ট হতো, কিন্তু পরিবারের কথা চিন্তা করে কষ্টকে কষ্ট মনে করি নাই। নিজের সবটা দিয়ে কাজ করি। আর রাত হলে একটু বাড়িতে কল দেই, বউ সন্তান, আর মাঝে মাঝে মায়ের সাথে কথা বলি। ফারিয়াকে অনেকবার বলেছি মাকে একটা মোবাইল কিনে দিতে, কিন্তু ফারিয়া দেয়নি। আমার অনেক ইচ্ছে করে মায়ের সাথে কথা বলতে, কিন্তু বলতে পারি না। আজ আমি অফিসে বসে কাজ করছিলাম, এমন সময় আমার মোবাইলটা বেজে উঠলো। মোবাইলটা নিয়ে দেখি আমার বাবার নাম্বার থেকে বহুদিন পর আজ কল আসছে। আমি অনেক খুশি হয়ে কলটা ধরলাম। কল ধরার পর বাবা বলল, ফারহান রে বাবা, তোর মায়ের অবস্থা অনেক খারাপ, হঠাৎ মাথায় রক্তচাপ দিয়েছে। আমি তোর মাকে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার বলছে তাড়াতাড়ি অপারেশন করতে হবে, নাহলে তোর মাকে বাঁচানো যাবে না। মাকে তাড়াতাড়ি অপারেশন করাও বাবা, আমার মায়ের জন্য কিছু না হয়। কিভাবে অপারেশন করাবো? আমার কাছে যে একটা টাকাও নেই। ডাক্তার বলছে অপারেশন কত 2 লাখ টাকা লাগবে। আমি এত টাকা কোথায় পাবো? তুমি ফারিয়াকে কল দাও। আমি 5 দিন আগে 4 লাখ টাকা পাঠাইছি ওর অ্যাকাউন্টে। তুমি টাকা নিয়ে মায়ের অপারেশন করাও। বাবা রে, তোর স্ত্রীর কাছে আমি আগেই টাকা চাইছি রে বাবা। তোর স্ত্রী বলছে
তোর মা বুড়ো হয়েছে, আজ না হয় কাল নাকি তোর মাকে মরতে হবে। এর জন্য সে তোর কষ্টের ইনকামের টাকা নষ্ট করবে না। কান্না করতে করতে কথাগুলো বলল। কি বলছো বাবা? ফারিয়া এসব বলছে? রে বাবা, তোর নাম্বারটাও ফারিহা আমাকে দেয়নি। তোর ছোট ভাই চুরি করে নাম্বারটা বৌমায়ের মোবাইল থেকে নিয়ে আমাকে দিছে। বাবারে, তুই কিছু একটা কর, তোর মাকে বাঁচা বাবা। তুমি কোনো চিন্তা কর না বাবা, ফারিয়াকে টাকা দিতে হবে না। তুমি হাসপাতালের যে টাকা জমা দেওয়ার কাউন্টার আছে সেখানে গিয়ে ওনাদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আমাকে দাও, আমি টাকা পাঠাইতেছি। এরপর আব্বু সেখানে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার দিল। আমি এখন টাকা কোথায় পাবো সেটাই চিন্তা করতেছি, আবার কান্না করতেছি। 5 দিন আগে ফারিয়ার কাছে আমার সব টাকা পাঠিয়ে দিছি, এখন আমি কি করব? টাকা না পাঠাইলে আমার মায়েও বাঁচবে না। আমি দৌড়ে জাহিদ ভাইয়ের কেবিনে গেলাম। তারপর তার পায়ে ধরে বললাম, ভাই আমাকে 2 লাখ টাকা দেন, আমি পরের মাসে দিয়ে দেব। আমার মাকে বাঁচাতে হবে ভাই, দয়া করে দেন। জাহিদ ভাই আমার কথা শুনে টাকা দিল। আমি তাড়াতাড়ি টাকাগুলো বাবার দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দিলাম, আর বাবাকে কল দিয়ে বললাম অপারেশন শুরু করতে। আমি টাকা পাঠিয়ে দিছি, যদি আরও টাকা লাগে আমাকে বলতে, কিন্তু আমার মায়ের যেন কিছু না হয়। টাকাগুলো পাঠিয়ে আমি জাহিদ ভাইয়ের কাছে এসে ওনাকে জোরে ধরে চিৎকার করতে থাকলাম আর বলতে থাকলাম, জাহিদ ভাই, আজ যদি আমি দেশে থাকতাম আমার মায়ের পাশে আমি থাকতে পারতাম। যাকে আমি সব টাকা পাঠাইলাম সেই আমার মায়ের অপারেশনের জন্য টাকা দেয় না। আজ যদি আমার মায়ের কিছু হয়ে যায় আমি তাকে শেষবারের মতো দেখতেও পারবো না। ভাই, আমি কেন আসলাম এই প্রবাসে? কথাগুলো বলে চিৎকার করে কান্না করতে থাকলাম। এমন সময় আমার মোবাইলটা আবার বেজে উঠলো। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি আবার আমার বাবা কল দিয়েছে। আমি চিন্তায় পড়ে গেলাম যে এত তাড়াতাড়ি অপারেশন শেষ হয়ে গেল নাকি আরও টাকা লাগবে, তাই অপারেশন শুরু করিনি। এইসব ভাবতে ভাবতে কলটা ধরলাম। তারপর যা শুনলাম, কল ধরতেই আমার বাবার কান্নার আওয়াজ পেলাম, বুকটা কেঁপে উঠলো। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, আব্বু কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? আব্বু কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। ও আব্বা বলেন, আমার মায়ের কি অবস্থা? অপারেশন কি শেষ নাকি শুরু হয়নি? বাবারে, আজ তোর মাকে আমি টাকার জন্য বাঁচাইতে পারলাম না, আর 20 মিনিট আগে যদি অপারেশন শুরু হতো তাহলে হয়তো তোর মাকে বাঁচানো যেত। আমি পারিনি রে বাবা তোর মাকে বাঁচাতে। কথাগুলো বলে বাবা জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকলো। আমি বাবার কথা শুনে জোরে একটা মা বলে চিৎকার দিলাম, আর চিৎকার শুনে জাহিদ ভাই দৌড়ে আসলেন আমার কাছে আর জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি জাহিদ ভাইকে জোরে ধরে কান্না করে দিয়ে বললাম, জাহিদ ভাই, আমার মা আর এই দুনিয়াতে নাই, আমি আর মা বলে ডাকতে পারবো না। ভাই, আমার বাবা নাকি আমার মাকে টাকার জন্য বাঁচাতে পারে নাই। আমি আমার বউয়ের কাছে 5 দিন আগে 4 লাখ টাকা পাঠাইছি, সে আমার মায়ের জন্য একটা টাকাও দেয়নি অপারেশন করতে। ভাই, আমার মায়ের নাই। চিৎকার করে বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরলো তখন আবার দেশ থেকে বাবার নাম্বারে কল আসলো। আমি আবার কল ধরলাম। এখন আর বাবা কল দেয়নি, আমার ছোট ভাই কল দিয়ে কান্না করতেছে। আমি ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম, কিরে ভাই, বাবা কই? তুই কান্না করিস না, তোকে দেখার জন্য তোর ফারিয়া আবু আছে, আমি আছি, বাবা আছে। আমার ছোট ভাইটা চিৎকার দিয়ে বলল, ভাই রে, মা মারা যাওয়ার পর তোমাকে কল দিয়ে আব্বু যখন মায়ের মৃত্যুর খবর বলছে তখন আব্বুরও হার্টের চাপ দেয়। ডাক্তার এসে আব্বুকে দেখে বলে, আমার আব্বু আর এই দুনিয়াতে নেই। ভাইয়া, আমি এখন কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো? কে আমাকে আদর করিয়ে খাওয়ার দিবে? ভাইয়া, আমি তো এতিম হয়ে গেলাম। আমার ছোট ভাইয়ের কাছ থেকে বাবার মৃত্যুর কথা শুনে আমি পাথর হয়ে গেলাম। এটা কি হলো? মাকে বাঁচাইতে পারলাম না, বউ টাকা দেয়নি বলে। এর মধ্যে মায়ের সাথে বাবাও চলে গেল। এখন আমার কি হবে? আমার ছোট ভাইটার কি হবে? আমি আছি প্রবাসে, আমার ভাইটাকে দেখে রাখবে কে? আজকে আমি দেশে যাব, কিভাবে আমার মা বাবাকে আমি শেষবারের মতো কি দেখতেও পারবো না? আমি চিৎকার করে জাহিদ ভাইকে বললাম, জাহিদ ভাই, আজকের মধ্যে আমার দেশে যাওয়ার ব্যবস্থা করে দেন ভাই, আমি আপনার দুটো পায়ে ধরি। কেন ভাই, এটা তো সম্ভব না। ভাই, দেশ থেকে খবর আসছে আমার মায়ের সাথে আমার বাবা মারা গেছে। আমি আমার বাবা মায়ের কবরটা নিজের হাতে দিতে চাই, আর ছোট ভাইটাকে দেশে গিয়ে দেখে রাখতে চাই। আমার আর কোনো টাকা পয়সার দরকার নাই। যেই টাকা দিয়ে আমি আমার বাবা মাকে বাঁচাতে পারলাম না সেই টাকা আমার আর দরকার নাই ভাই। ফারহান ভাই, আমার আজকে বাংলাদেশে যাওয়া সম্ভব না। বিমানের টিকিট কাটতে সময় লাগবে, যেতে সময় লাগবে। এখন গিয়ে তুমি তোমার বাবা মায়ের কবর দিতে পারবে না। তোমার আত্মীয় স্বজনকে বলো তাদের কবর দিয়ে দিতে।
আমি চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম আর নিজেই নিজেরে বলতে থাকলাম, হায় রে প্রবাসে জীবন, আমি কেন প্রবাসে আসলাম? মা বাবা মারা গেছে, এখন আমি নিজের হাতে তাদের কবর দিতে পারবো না। কিসের টাকা ইনকাম করলাম? যেই টাকা দিয়ে আমার জন্মদাতা পিতা আমাকে গর্ভে ধারণকারী মাকে আমি বাঁচাতে পারলাম না। আমি কেমন সন্তান হইলাম? হায় রে প্রবাস রে, তুই আমার বাবা মাকে কেড়ে নিলি, আমাকে এতিম বানিয়ে দিলি, আমার মাথার ওপর থেকে আমার বাবার ছায়াটা কেড়ে নিলা। এই সব বলে কান্না করছি। এমন সময় ফারিয়া আমাকে কল দিল। আমি কল ধরলাম না, আবার কল দিল, এবার ধরলাম। কল ধরতেই ফারিয়া কান্না করতে করতে বলতে থাকলো, ফারহান, বাবা মা আর বেঁচে নেই, দুজনেই হার্ট স্ট্রোক করে মারা গেছে। মিথ্যা কান্না করে কথাগুলো বলল। ডাইনি, তুই আমার জীবনেও কল দিবি না, তোর জন্য আমার বাবা মা মারা গেছে। তোরে আমি 5 লাখ টাকা পাঠাইছি, তুই আমার মায়ের অপারেশনের জন্য 2 লাখ টাকা দেস নাই। তোর জন্য আমার মা মারা গেছে, আর মায়ের মারা যাওয়ার কষ্টে আমার বাবাও মারা গেছে। তুই একটা খুনি, তুই আমার বাবা মাকে খুন করেছিস। তুমি এসব কোথায় জানলা? আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে সব বলে গেছে, তোকে আমি কোনো দিনও মাফ করব না। ফারহান, বিশ্বাস করো, আমি জানতাম না মা মারা যাবে। আমি ভাবছি এমনি মাথায় যন্ত্রণা করেছে, তাই বাবা হাসপাতালে নিয়েছে। আর বাবা মনে হয় জমিতে কোনো কাজ করার জন্য টাকা চাইতেছে। তোমার মায়ের অসুস্থের কথা বলে তাই টাকা দেয়নি। আমি এই টাকা দিয়ে কি করব, যে টাকার কারণে আমার বাবা মা দুজন একদিনে মারা গেল? আমি কেন দিনরাত এক করে কাজ করেছি, তোরে এত টাকা পাঠাইছি, আমার বাবাকে তুই অপারেশনের জন্য টাকা দিলি না। আর আমি কতটা কপাল পোড়া, নিজের বাবা মায়ের কবরটা পর্যন্ত নিজ হাতে দিতে পারবো না। আর কিছুই বলতে পারলাম না। তার আগে আমি আবার অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে পড়লাম। জাহিদ ভাই আমাকে ধরে রুমে এনে শুয়ে দিল। কিছুক্ষণ পর আমি চোখ খুললাম। জাহিদ ভাইয়ের কাছে জানতে পারলাম আমার 2 ঘন্টার বেশি সময় ধরে জ্ঞান ছিল না। আমি আবার দেশে কল দিলাম। ছোট ভাই বাবার মোবাইলে কল ধরলো, কল ধরে বলল, ভাইয়া, বাবা মাকে নিয়ে আমি আর ভাবি বাড়িতে এসেছি। সবাই বাবা মাকে দেখতে এসেছি, একটু পর জানাজা দিবে, তুমি আসবে না বাবা মাকে কবর দিতে? ভাইরে, টাকার জন্য এমন দেশে আসছে রে ভাই, এখন আমি চাইলেও দেশে আসতে পারতেছি না। মন চাইতেছে নিজের জীবনটা শেষ করে দেই। কেমন সন্তান হইলাম, নিজের বাবা মায়ের জানাজাটা পর্যন্ত পড়তে পারলাম না। ভাই, যখন জানাজা দিবে তখন সবার সামনে গিয়ে জিজ্ঞাসা করবি আমার বাবা মায়ের কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে নাকি। যদি টাকা পায় তাদের নামগুলো লিখে রাখবি, আমি দেশে এসে সবার টাকা দিয়ে দিব। এরপর আমার ছোট ভাই কল কেটে দিল। আমেরিকাতে প্রায় রাত 4টা বেজে গেল আর আমাদের দেশে দিনের 4টা বাজে। আমার চোখে ঘুম নাই, আমি শুধু কান্না করতেছি আর বলতেছি, আল্লাহ তুমি এটা কি করলা? মায়ের সাথে আমার বাপ জানরেও নিয়ে নিলা, আমাদের 2টা ভাইরে এতিম করে দিলা। আমার ছোট ভাই আবার কল দিল। আমি আবার কল ধরলাম। ছোট ভাই বলল, ভাইয়া, নিজের হাতে মা বাবা মাটি দিয়ে আসলাম। ভাইয়া রে, আজ থেকে কেউ আর আমার নাম ধরে ডাকবে না। ভাইরে, আমি আর বাবার কাঁধে উঠে হাঁটতে যেতে পারবো না। ঘুম না আসলে মা আর আমারে গল্প শুনিয়ে ঘুম পাড়াবে না। তুমি যাওয়ার পর থেকে আমি মায়ের সাথে ঘুমাইতাম, এখন আমি থাকবো কেমনে রে ভাইয়া? আমার কি হবে? 2 ভাই মোবাইলের 2 পাশ থেকে কান্না করতে থাকলাম। ছোট ভাইকে আমি কোনো জবাব দিতে পারলাম না। কি বলবো, ওরে কিভাবে থাকবে আমার ছোট ভাইটার, কার সাথে থাকবে? কান্না করতে করতে ভাইকে বললাম, ভাই তুই কষ্ট করে 2 দিন থাক, আমি যত তাড়াতাড়ি পারি দেশে চলে আসতেছি। আমি আর এই প্রবাস নামক জেলখানায় থাকবো না। এরপর আমি কল কেটে শুয়ে পড়লাম। সকাল হলেই জাহিদ ভাইকে বললাম আমি দেশে চলে যাওয়ার কথা, আমার দেশে যাওয়ার ব্যবস্থা করার কথা। চোখে ঘুম নাই, কিভাবে ঘুমাবো? যেই মা বাবা আমার এই সারা জীবন ঘুম পাড়িয়ে দিত, সেই মা বাবা যে আজ অন্ধকার কবরে ঘুমাচ্ছে। একজন সন্তান তো তার মা অথবা বাবা একজন হারিয়ে ফেললে ঠিক থাকতে পারে না, সেখানে তো আমি একসাথে 2জনকে হারিয়ে কিভাবে নিজেকে শান্ত করব, কিভাবে আমি ঘুমাবো? বসে থাকতে থাকতে সকাল হয়ে গেল। আমি বাহিরে তাকিয়ে দেখি ফর্সা হয়েছে, দেখে দৌড়ে গেলাম জাহিদ ভাইয়ের রুমের কাছে। গিয়ে জাহিদ ভাইকে ডাকতে লাগলাম। জাহিদ ভাই দরজা খুলে দিয়ে বললেন, কি হয়েছে ভাই? আমি বললাম, ভাই আমি আর এই প্রবাসে থাকবো না, আমি দেশে চলে যাব, দয়া করে আপনি আমার দেশে যাওয়ার ব্যবস্থা করে দেন। ফারহান, শান্ত হও। তুমি আমেরিকা থেকে 2 বছর আগে বাংলাদেশে যেতে পারবে না। আমরা যখন তোমার এই দেশে নিয়ে এসেছি তখন তুমি যে কাগজটিতে সাইন করেছো সেখানে লেখা ছিল সর্বনিম্ন তোমাকে 2 বছর থাকতে হবে।
এখন শর্ত অনুযায়ী তোমাকে 2 বছর থাকতে হবে। আমি বুঝতে পারছিলাম না হঠাৎ করে জাহিদ ভাইয়ের কি হলো, সেও আজকে এমন কথা বলছে কেন। উনি তো কালকেও বললেন আমাকে তাড়াতাড়ি দেশে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আসলে জাহিদ ভাইয়ের এইভাবে পরিবর্তন হওয়ার কারণ হলো কালকে রাতে ফারিয়া জাহিদ ভাইকে বলেছে আমাকে যেন কোনোভাবেই দেশে আসতে দেওয়া না হয়। আর ফারিয়ার বাবার কথায় যেহেতু আমি চাকরিটা পেয়েছি, তাই জাহিদ ভাই ফারিয়ার কথা শুনে এইভাবে পরিবর্তন হয়ে গেছে। আমি আর জাহিদ ভাইকে কিছু বললাম না, রুমে এসে কান্না করতে থাকলাম। আল্লাহ হয়তো আমার ভাগ্যটাই এমন বানিয়েছে, সবাই শুধু আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। খালি আমার সাথেই কেন এমন হয়? যারে ভালোবাসলাম, নিজের উপার্জনের সব টাকা যার অ্যাকাউন্টে দিলাম, সে ভালোবাসার মানুষটাই সামান্য কিছু টাকার জন্য আমার বাবা মাকে মেরে ফেললো। যে ভাইটা আমাকে বলল দেশে পাঠাবে, সেও এখন না করছে। কি হচ্ছে আমার সাথে? আর ফারিয়া এমন পরিবর্তন হয়ে গেল কেন? হাজার প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে লাগলো। এইবার নিজেকে শক্ত করে রাখলাম, বললাম আমার দেশে যাওয়ার ব্যবস্থা আমাকেই করতে হবে, কারো পা আর চাটবো না। আমি চিন্তা করলাম আমি 1 মাস রেস্টুরেন্টে কাজ করলে আমার দেশে যাওয়ার টাকা হয়ে যাবে। দেশে গিয়ে তারপর আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব। যেই টাকার জন্য সে আমার মাকে মেরেছে, সেই টাকাই তার কাছে অভিশাপ মনে হবে। তাকে আমি এটাই বুঝিয়ে ছাড়বো, যে টাকা দিয়ে সুখ কেন যায় না। আরে তুমি শুধু অপেক্ষা করো, আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি। কিন্তু দেশে গিয়ে কি হবে? আমি কি আমার বাবা মাকে ফিরে পাবো? আর কি পারবো বাবার সাথে মাঠে গিয়ে কৃষিকাজ করতে? আর কি পারবো বাবার সাথে মাঠে বসে খাবার খেতে? আর কি আমার মায়ে আমাকে নিজের হাতে খাওয়াই দিবে? আর তো কেউ বলবে না বাবা তোর কারণে তোর আব্বুর কষ্টটা এখন একটু কম হয়। কেউ তো আর অফিস শেষ করে রাত 1টায় বাড়ি গেলে আমার জন্য না খেয়ে বসে থাকবে না। হায় রে মা, নিজে না খেয়ে কত আমারে খাওয়াইছে। বাবার অবস্থা ভালো ছিল না, তাই কত পুরাতন কাপড় মা পরে থেকেছে, কিন্তু আমাকে নতুন কাপড় পরাইছে। সংসার ঠিক মতো চলতো না, বাবাই বলতো আমার সাথে ওরে কাজে নিয়ে যায়, কিন্তু আমার মাই আমারে কাজে যাইতে দেয় নাই। বলতো আমার ছেলে এখন কাজ করলে চেহারা পুরা কালা হয়ে যাবে, লেখাপড়া করে অনেক বড় হবে, বাবার মতো এইভাবে কষ্টের দিন কাটাবে না। মা, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। দেখো না মা, তোমার ছেলেটা লেখাপড়া করে এখন বড় চাকরি করে, কিন্তু সেই চাকরিটার টাকা দিয়ে আমি তোমাকে বাঁচাতে পারলাম না। আমার থেকে অভাগা সন্তান মনে হয় আর কারোই নাই রে মা। কথাগুলো ভাবতে ভাবতে কান্না করতে থাকলাম। আসলে যাদের মা বাবা নেই তারাই জানে বাবা মা হারলে কত কষ্ট হয়। এই পৃথিবীতে তাদের মতো কেউ আমাদের ভালোবাসে না। কান্না করতে করতে আবার নিজেকে নিজে শান্ত করলাম। এরপর চলে গেলাম ওয়াশরুমে, তারপর গোসল করে চলে গেলাম যে রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করি সেই রেস্টুরেন্টে। এরপর কাজ করতে থাকলাম, কাজ করি আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ, আমার সাথে এমনটা কেন করলা? আমার বাবা মাকে একসাথে কেন নিয়ে গেলা? রেস্টুরেন্টের মালিক খেয়াল করলো আমি যে কাজ করি আর আমার চোখ দিয়ে যে পানি পড়ে। উনি অনেকক্ষণ দেখার পর আমাকে ডাক দিল। আমি চোখ মুছে ওনার কাছে গেলাম। তখন উনি আমাকে জিজ্ঞাসা করলো, ফারহান, what happened to you today? Why are you crying? I noticed you are walking and your eyes were watering. ফারহান, আজ তোমার কি হয়েছে? কাঁদছো কেন? আমি লক্ষ্য করেছি তুমি কাজ করছো আর তোমার চোখে পানি আসছে। আসলে স্যার, কাল আমার বাবা মা দুজনে মারা গেছে। আমার মনটা অনেক খারাপ, তাই আমি কাজে মন দিতে পারতেছি না আর আমার চোখ দিয়ে পানি পড়তেছে। Oh, this is very sad. You go home 2 days later, you come the restaurant again. I give you 2 days leave. Oh, এটা খুব দুঃখের বিষয়। তুমি আজকে এক কাজ করো, তুমি বাসায় যাও, তুমি আবার 2 দিন পর রেস্টুরেন্টে এসো, আমি তোমাকে এই 2 দিনের ছুটি দিলাম। থ্যাংক ইউ স্যার। এটা বলে সেখান থেকে চলে আসলাম। আসার সময় মালিক আমার হাতে বাংলাদেশের 20,000 টাকা দিয়ে বলল এই টাকাগুলো দিয়ে এই 2 দিন চইল। আসলে উনি এই দেশের হলেও মনটা অনেক ভালো। এই পৃথিবীতে এরকম মানুষ আছে বলেই দুনিয়াটা এখনো আছে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাসে ফারিয়ার কল একবারও ধরি নাই। তার কাছে টাকাই সব, আমি কিছু না। সে থাকুক তার টাকা নিয়ে। আজকে আমার রেস্টুরেন্ট থেকে বেতন দিয়েছে। চিন্তা করছি দেশে গিয়ে ভাইটাকে এই দেশে নিয়ে আসবো আর ফারিয়াকে জন্মের শিক্ষা দিয়ে চলে আসবো, কারণ সে বাংলাদেশে আমার আর কেউ নেই। আমার ছোট ভাইটাকে ছাড়া আমি চাই না সে মিথ্যা মায়ার দেশে থাকতে। তাই দেশে গিয়ে ছোট ভাইটাকে এই দেশে নিয়ে আসবো। যেই ভাবনা সেই কাজ। জাহিদ ভাইকে না জানিয়ে বাংলাদেশের বিমানের টিকিট কেটে ফেললাম।
আজ রাত 11টায় আমার ফ্লাইট। আমি সব কিছু নিয়ে রেডি হয়ে বসে আছি, কখন সময় হবে আর কখন রুম থেকে বাইর হব। সময় হয়ে গেল, আমি যেই রুম থেকে বাইর হব তখনই আমার ছোট ভাই আমাকে কল দিল। আমি কলটা ধরে বললাম, তোকে যা যা বলছি মনে আছে তো? আমি গেলে যেন সব ব্যবস্থা হয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আমি সব ব্যবস্থা করে ফেলছি। এরপর আমি কলটা কেটে দিয়ে আমেরিকার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে যেতে লাগলাম। প্রায় যেতে যেতে রাত 10:47 বেজে গেল, আর কিছু সময় বাকি আছে। এরপর আমি বিমানে উঠে গেলাম। কিছুক্ষণ পর বিমান আমার দেশের উদ্দেশ্যে আকাশে উড়াল দিল। মনে মনে বললাম, দেশে গিয়ে এয়ারপোর্ট থেকে সোজা মা বাবার কবরে যাব, তারপর যা করার করব। আমি বিমানে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেলাম। বিমান উড়ে চলে আসলো আমার জন্মভূমিতে, আমার দেশে। আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে বিমান থেকে নেমে এয়ারপোর্টের ভিতরে আসলাম। এসে দেখি আমার ছোট ভাই সিফাত আমার জন্য দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও ছোট ভাইকে ধরে কান্না করে দিলাম। আমার ভাইটা এতদিন একা একা এখানে থাকছে। মা বাবা মারা যাওয়ার পর হয়তো কেউ ওরে ডাক দিয়ে বলেও নাই, কি রে দুপুরে খাবার খাইছ? সিফাতকে নিয়ে বাহিরে আসলাম। ও আমার জন্য গাড়ি ভাড়া করে নিয়ে আসছে। আমি আর আমার ভাই দুজন গাড়ি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ঘরে ঢুকতেই কান্নায় চলে আসলো। আমার মা বাবা যদি আজ বেঁচে থাকতো তারা কতই না খুশি হতো। মা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিত, মারে কিভাবে আমাকে একা করে অন্ধকার কবরে চলে গেলি। আমার ভাই সিফাতও আমার সাথে কান্না করতেছে। রুম থেকে আমার ছেলেটা আব্বু আব্বু বলে দৌড়ে আমার কাছে আসলো। রুমের ভেতর থেকে ফারিয়া বলতেছে, কি রে আতিফ, তুই কি পাগল হয়ে গেছিস? কাকে আব্বু আব্বু বলতেছিস? তোর আব্বু তো আমেরিকাতে। আম্মু দেখো, আব্বু চলে আসছে, তাড়াতাড়ি আসো আম্মু। ফারিয়া আতিফের কথা শুনে দৌড়ে আসলো। এসে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি ভিন্ন গ্রহের প্রাণী। ওর পিছন থেকে একজন ছেলে আসলো। সিফাত আমাকে বলছে সে নাকি আতিফকে পড়ায়। ফারিয়া এবার আমার কাছে এসে বলল, ফারহান তুমি এত তাড়াতাড়ি? কেন, তুই আমাকে আশা করিস নাই? কি মনে করছিস তুই তোর ভাইকে বলে আমাকে 2 বছর আমেরিকাতে রাখবি? কি বলছো এইসব? আর আমি তোমাকে আমেরিকাতে রাখবো কেন? তুই তো অনার্স পাস করেছিস, আমার ছেলে তো তুই পড়াতে পারিস। তুই না পড়িয়ে একজন ছেলে শিক্ষককে নিজের রুমে ঢুকে পড়াইতেছিস, আর আমার ছেলে বাইরে খেলা করতেছে। তাইলে তো দেখা যায় ছেলেকে না, শিক্ষক এসে ছেলের মাকে পড়াইতেছে। ফারিয়া আমার কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি আতিফের শিক্ষককে উদ্দেশ্য করে বললাম, এই বাচ্চা তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর সিফাত তুই আরে পিটাইস না কেন? আমার কথা শুনে যে ছেলেটা দৌড় দিবে তখনই সিফাত ওরে মারতে শুরু করলো। ফারিয়া মারতে দেখে সিফাতকে বলল, সিফাত তুমি ওনাকে ছেড়ে দাও, না হলে ভালো হবে না। এটা বলতে না বলতেই আমি ঠাস করে ফারিয়ার গালে চর বসিয়ে দিলাম। তার বাচ্চা, জামাই রেখা তোর অন্য ছেলের দরকার হয়? তুই তোর ভাতারের টাকা দিয়ে আমার ছেলে পড়ানোর নাম করে নষ্টামি করতে পারছস, অথচ আমার মা যেদিন অপারেশনের জন্য ছটফট করছিল ওই দিন তোর থেকে একটা টাকাও বাহির হয় নাই। এই ছোট লোকের বাচ্চা, টাকা কি তোর বাপে তোর অ্যাকাউন্টে দিছিল যে তুই আমার মায়ের অপারেশনের জন্য টাকা দেস নাই? দেখ ফারহান, কাজটা ভালো করছিস না। ভুলে যাস না তোর সব টাকা আমার অ্যাকাউন্টে। আমি ইচ্ছে করলে তোকে পথের ফকির বানিয়ে দিতে পারি। হ্যাঁ, তোকে একদিন আমি ভালোবেসেছিলাম, কিন্তু আমার সেটা অভিনয় ছিল। বাবার সম্মান বাঁচাতে তোকে আমি বিয়ে করেছিলাম। মানুষ যেন খারাপ না বলে সেই জন্য আমি তোর আর তোর পরিবারের সাথে ভালো ব্যবহার করেছি। আমার বাবা বলেছিল, যদি তোকে স্বামী হিসেবে না মেনে নিই বা তোর পরিবারের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে আমার বাবার সম্পত্তি থেকে আমাকে কোনো ভাগ দিবে না। তাই আমি তোর সব কথা শুনেছি। না হলে তোর মতো ভিখারিকে আমি স্বামী হিসেবে মানতাম, আর তুই আমেরিকা যাওয়ার পর আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতি। এইটাই আরও আমার ভালো হয়েছে। আমি নিজের ইচ্ছে মতো উড়াতে পারছি। এখন ভালো করে বলতেছি, তুই সাইফুলকে ছেড়ে দে।
আমি তোরে বিশ্বাস করছিলাম, ভালোবাসছিলাম, আর এটাই আমার সব থেকে বড় ভুল ছিল, যার কারণে আমি আমার বাবা মাকে হারিয়েছি। তুই আমার বাবা মাকে বাঁচতে দেস নাই। তুই কি করে ভাবলি তোকে আমি এইভাবে ছেড়ে দেব? সিফাত, সাইফুলের একটা হাত আর একটা পা ভেঙে ফেল। আমার কথা শুনে সিফাত হাতে বাড়ি দিয়ে হাতটা ভেঙে ফেললো, এরপর পাটাও ভেঙে ফেললো।